সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। তো বন্ধুরা, আমি তোমাদের সাথে শুভজিৎ। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর ইংলিশের যে পঞ্চম কবিতাটি রয়েছে, যেটি হচ্ছে ডেব্রেক কবিতা। তো সেই ডেব্রেক কবিতাটির একেবারে লাইন বাই লাইন বাংলায় পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব বা তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিও শুরুতে তোমাদেরকে বলা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে এবং সেই সঙ্গে যদি কোনো অসুবিধা হয় কবিতাটিতে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে এবং আমি অবশ্যই তোমাদের কমেন্টগুলোর উত্তর দেব। তো আজকের আলোচনা ডেব্রেক। তো বন্ধুরা, ডেব্রেক মানে কি? আমরা যে কবিতাটি পড়ব ডেব্রেক, সেই শব্দটির অর্থ কী? তো সবার প্রথম অর্থ আমরা জেনে নেব ডেব্রেক শব্দটির অর্থ কী। তাহলে ডেব্রেক শব্দটির অর্থ হচ্ছে ভোরের আগমন বা দিনের আগমন। যদি আমরা ইংরেজিতে বলি, ডেব্রেক মানে হচ্ছে এমার্জেন্সি অফ ডন, মানে কি ভোরের আগমন, বা বলতে পারি এমার্জেন্সি অফ এ নিউ ডে, একটা দিনের সূচনা, একটা নতুন দিনের সূচনাকে আমরা কি বলবো? ডেব্রেক। তাহলে প্রথম প্রশ্নটা কি হলো? কবিতাটির নাম হচ্ছে ডেব্রেক, তাহলে তার অর্থটা আমরা জেনে নিলাম যে ডেব্রেক মানে হচ্ছে দিনের আগমন বা ভোরের আগমন। ভোরের আগমনটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে আমাদেরকে যদি পরীক্ষায় প্রশ্ন করা হয় হোয়াট ওয়াজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডেব্রেক, ঠিক আছে, অর্থাৎ ডেব্রেক শব্দটির অর্থ কী, আমরা তখন বলতে পারি যে ডেব্রেক মিনস, দ্য ওয়ার্ড ডেব্রেক মিনস এমার্জেন্সি অফ ডন, অর্থাৎ ডেব্রেক শব্দটির অর্থ হচ্ছে ভোরের আগমন। 1 নম্বর। এবার চলে যাব, তাহলে ডেব্রেক এই কবিতাটি কার লেখা? তাহলে H.W. লংফিলো। কার লেখা? হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফিলোর লেখা ডেব্রেক, ঠিক আছে। তাহলে আমরা জানলাম কবিতাটির নাম, কবিতার যে নামটি রয়েছে ডেব্রেক, তার অর্থটা কি? তার অর্থ হচ্ছে এমার্জেন্সি অফ ডন। এটি কার লেখা? H.W. লংফিলো, যার পুরো নাম হচ্ছে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফিলো লেখা। এবার পরবর্তী পর্যায়ে আমরা জানবো যে এই যে ডেব্রেক এই কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে, এর সোর্সটা কি। তাহলে এর সোর্সটা হচ্ছে বার্ডস অফ প্যাসেজ, বানানটা কি? BIRDS, বার্ডস অফ প্যাসেজ, PASSAGE। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এর উৎসটা হচ্ছে বার্ডস অফ প্যাসেজ। তোমরা একটু এটা খাতা কলমে নোট ডাউন করে নাও, বার্ডস, BIRDS, বার্ডস অফ প্যাসেজ, PASSAGE, অর্থাৎ দ্য পোয়েম ডেব্রেক ফার্স্ট অ্যাপিয়ার্ড ইন দ্য বুক এন্টাইটেল বার্ডস অফ প্যাসেজ হুইচ ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1858। অর্থাৎ ডেব্রেক কবিতাটি বার্ডস অফ প্যাসেজ নামে একটি পুস্তকে 1858 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়েছিল, ঠিক আছে। তাহলে যদি তোমাকে কেউ পরীক্ষায় যদি প্রশ্ন জিজ্ঞাসা করে বা কেউ যদি জিজ্ঞাসা করে যে ডেব্রেকের সোর্সটা কি, কোথা থেকে নেওয়া হয়েছে, তাহলে উত্তর কী হবে? বার্ডস অফ প্যাসেজ। ওকে, এবার আমরা চলে যাব হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফিলো সম্পর্কে কয়েকটা কথা জেনে নেব। তো এই হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফিলো, ইনি ছিলেন একজন আমেরিকান রাইটার, 19 শতকের একজন আমেরিকান রাইটার ছিলেন, যিনি সুপরিচিত হয়ে আছেন কিসের জন্য? তার গীতি কবিতার জন্য, লিরিক পোয়েমের জন্য। কে সুপরিচিত হয়ে আছেন? হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফিলো। এবং আজকে আমরা যে ডেব্রেক কবিতাটা পড়ব, এটা হচ্ছে একটা লিরিক্যাল পোয়েম বা লিরিক পোয়েম। তাহলে কি বললাম? পরীক্ষায় প্রশ্ন পড়ে হোয়াট টাইপ অফ পোয়েম ডেব্রেক ইজ, তখন আনসার কী হবে? ডেব্রেক ইজ এ লিরিক্যাল পোয়েম, অর্থাৎ ডেব্রেক হচ্ছে একটা গীতি কবিতা বা লিরিক্যাল পোয়েম বা লিরিক পোয়েম, ঠিক আছে। তাহলে অপশানে যদি লিরিক্যাল বা লিরিক থাকে সেটা তোমরা দাগ দেবে, ঠিক আছে। সেই সঙ্গে বলা, এই যে ডেব্রেক কবিতাটা পড়বো এটা কিসে লেখা? এটা হচ্ছে কাপলেটে লেখা। এটা কিসে লেখা? এখানে রয়েছে রিদুমিং কাপলেট রয়েছে। এই যে ডেব্রেক কবিতাটা, এখানে রিদুমিং কাপলেটের ইউজ করা হয়েছে। এবার বন্ধুরা, কাপলেট জিনিসটা কি? কাপলেট জিনিসটা হচ্ছে 2 লাইনের যে ছন্দবিশিষ্ট কবিতা, তাকে আমরা বলবো কাপলেট, ঠিক আছে। তো তাহলে জিনিসটা কি আমরা একবারে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করছি। দেখো, আমরা দেখতে পাচ্ছি কবিতার প্রথম 2টো লাইন, এই যে 2টো লাইন তোমরা দেখতে পাচ্ছ, এই যে 2টো লাইন এটা একটা কাপলেট, তারপরের যে 2টো লাইন এটা একটা কাপলেট, অর্থাৎ দুটো করে যে লাইনের যে কবিতা সেগুলাকে আমরা বলবো কাপলেট। টোটাল এই ডেব্রেক কবিতায় কটা লাইন রয়েছে তোমরা একটু গণতি করে নাও। দেখো, টোটাল 18টা রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা রয়েছে লাইন। তাহলে 18টা রয়েছে মানে কি কটা কাপলেট রয়েছে? 9টা কাপলেট রয়েছে। কেন? কারণ আমি বললাম যে 1 কাপলেট ইকাল টু কত? 1 কাপলেট ইকাল টু 2 লাইন। তাহলে 9 কাপলেট ইকাল টু কত? 18 লাইনস। ওকে, তাহলে এখানে 18টা লাইন রয়েছে মানে 9টা কাপলেট রয়েছে, ঠিক আছে। তাহলে এবার আমরা কাপলেট জিনিসটা জানলাম। এবার আমরা সরাসরি আজকের কবিতাটি চলে যাচ্ছি। দেখো কি বলেছি, এ উইন্ড, একটা বাতাস, কেম আপ আউট অফ দ্য সি, অর্থাৎ কেম আপ,
আউট অফ দ্য সি, মানে কেম আপ এসেছিল আউট অফ দ্য সি, কোথা থেকে এসেছিল? সমুদ্র থেকে এসেছিল। বা আমরা বলতে পারি এ উইন্ড কেম আপ আউট অফ দ্য সি, অর্থাৎ একটা বাতাস উঠলো বা উৎপত্তি লাভ করলো, কোথা থেকে উৎপত্তি লাভ করলো? আউট অফ দ্য সি, অর্থাৎ সমুদ্র থেকে উৎপত্তি লাভ করলো। অ্যান্ড সেট, এবং বলল, ও মিস্ট, ও কুয়াশা, ও মিস্ট, ও কুয়াশা, মেক রুম ফর মি, অর্থাৎ আমার জন্য একটু জায়গা তৈরি করে দাও। তাহলে কি বলছে যে আমরা ধরলাম, ইমাজিন করলাম একটা সমুদ্র, সেই সমুদ্র থেকে কে উৎপত্তি লাভ করলো? একটা বাতাস উৎপত্তি লাভ করলো, এবং সে উৎপত্তি লাভ করার সঙ্গে সঙ্গে তার সামনে কাকে দেখতে পেলো? কুয়াশাকে দেখতে পেলো, এবং সঙ্গে সঙ্গে বললো, ও মিস্ট, ও কুয়াশা ভাইয়া, মেক রুম ফর মি, অর্থাৎ আমার জন্য একটু জায়গা তৈরি করে দাও। অর্থাৎ কেন তাকে জায়গা তৈরি করে দেওয়ার কথা বললো ওই সমুদ্র থেকে উৎপত্তি হওয়া বাতাসটা? কারণ বাতাস কি করবে? কুয়াশা যদি তাকে জায়গা তৈরি করে দেয়, তাহলে সেই জায়গা বরাবর বা সেই পথ বরাবর সে কী করবে? প্রবাহিত হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, ইট হেল্ড দ্য শিপস, ইট হেল্ড, এটা সম্ভাষণ জানালো, দ্য শিপস, অর্থাৎ জাহাজগুলোকে। তাহলে কাকে সম্ভাষণ জানালো? জাহাজগুলোকে সম্ভাষণ জানালো। হেল্ড মানে কি? সম্ভাষণ জানানো। ঠিক আছে, হেল্ড মানে হচ্ছে গ্রিটেড, অর্থাৎ স্বাগত জানানো। স্বাগত জানালো, কাকে স্বাগত জানালো? শিপস অর্থাৎ জাহাজগুলোকে। অ্যান্ড ক্রায়েড, চিৎকার করে বলল, সেল অন, তড়ি ভাসাও। সেল অন মানে কি? যাত্রা শুরু করো। ইয়া ম্যারিনার্স, ম্যারিনার্স মানে কি? নাবিকগণ, অর্থাৎ এ নাবিকগণ তোমরা যাত্রা শুরু করো। কেন তোমরা যাত্রা শুরু করবে? দ্য নাইট ইজ গন, অর্থাৎ রাত্রি চলে গেছে, অর্থাৎ দ্য নাইট ইজ গন, দ্য ডে কেম অন, অর্থাৎ রাত্রি শেষ হয়ে গেছে, দ্য ডে কেম অন, দিনের সূচনা হচ্ছে বা দিনের সূচনা হবে। তোমরা সবাই কি করো? তোমাদের ওই জাহাজগুলো নিয়ে যাত্রা শুরু করো। তাহলে কি বললাম বন্ধুরা, যে একটা বাতাস, এ উইন্ড কেম আপ আউট অফ দ্য সি, একটা বাতাস কোথা থেকে উৎপত্তি লাভ করলো? সমুদ্র থেকে উৎপত্তি লাভ করলো, এবং উৎপত্তি লাভ করার সঙ্গে সঙ্গে সে তার সামনে কাকে দেখতে পেলো? কুয়াশাকে দেখতে পেলো। ওই জন্য বলছে অ্যান্ড সেট, বললো, ও মিস্ট, ও কুয়াশা, মেক রুম ফর মি, অর্থাৎ আমার বয়ে যাওয়ার জন্য একটু জায়গা তৈরি করে দাও। ইট হেলস, এটা স্বাগত জানালো, দ্য শিপস, জাহাজগুলোকে। অ্যান্ড ক্রায়েড, চিৎকার করে বললো, সেল অন, যাত্রা শুরু করো। ইয়া ম্যারিনার্স, ও নাবিকগণ, দ্য নাইট ইজ গন, অর্থাৎ রাত্রি চলে গেছে, দ্য ডে কেম অন, দিনের আগমন ঘটতে চলেছে। সুতরাং তোমরা তোমাদের কাজ শুরু করো, তোমাদের যে কর্তব্য সেটা শুরু করো। অ্যান্ড হারিট ল্যান্ড ওয়ার ফার অ্যাওয়ে, এবং তারপর সে কী করলো? দূরবর্তী স্থলভূমির দিকে দ্রুত ধেয়ে গেল। অ্যান্ড হারিট মানে দ্রুততার সঙ্গে, ল্যান্ড ওয়ার্ড মানে দূরবর্তী ভূমিভাগের দিকে, ফার অ্যাওয়ে দূরবর্তী ভূমিভাগের দিকে কী করলো? দ্রুততার সঙ্গে এগিয়ে গেল। ক্রাইং, চিৎকার করে বলল, অ্যাওয়েক, জেগে ওঠো, অর্থাৎ চিৎকার করে সে বলতে বলতে দূরবর্তী ভূমিভাগের দিকে গেল। ঠিক আছে, অ্যাওয়েক, জেগে ওঠো। ঠিক আছে, কেন জেগে উঠবে? ইট ইজ দ্য ডে, এটা হচ্ছে কি? দিন। অর্থাৎ তোমরা কেন জেগে উঠবে? বিকজ ইট ইজ দ্য ডে, অর্থাৎ দিন চলে এসেছে। তাহলে কি বললাম? যে অ্যান্ড হারিট ল্যান্ডওয়ার্ড ফার অ্যাওয়ে, অর্থাৎ নাবিকদেরকে যাত্রা শুরু করার কথা বলে সে তাহলে সমুদ্রের পরে কি থাকে? ভূমিভাগ থাকে। সে সরাসরি কোথায় চলে গেল? দূরবর্তী ভূমিভাগের দিকে দ্রুততার সঙ্গে চলে গেল। ক্রাইং, চিৎকার করলো, চিৎকার করতে করতে, অ্যাওয়েক, জেগে ওঠো, ইট ইজ দ্য ডে, অর্থাৎ এটা হচ্ছে দিন, অর্থাৎ দিন চলে এসেছে, তোমরা জেগে ওঠো। তাহলে ওই যে ল্যান্ডওয়ার্ডের মধ্যে যে সমস্ত জিনিসগুলো আছে তাকে বলছে তোমরা জেগে ওঠো। কে বলছে? বাতাস। অর্থাৎ কবি এখানে একটা বাতাসকে একটা বার্তাবাহক হিসেবে তুলে ধরেছেন, যে এই বাতাস কী করছে, এবং সেই বাতাসকে কী করা হয়েছে? পার্সোনিফাই করা হয়েছে, অর্থাৎ ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে। তাহলে সেই পার্সোনিফাই করাটাকে আমরা ইংরেজিতে বলি পার্সোনিফিকেশান। তো হোয়াট ইজ পার্সোনিফিকেশান যদি আমরা বলি, এখানে বাতাসকে পার্সোনিফাই করা হয়েছে, বা বাতাসকে কী করা হয়েছে? ওয়াইন্ডকে কী করা হয়েছে? পার্সোনিফাই করা হয়েছে। তাহলে পার্সোনিফিকেশান জিনিসটা কি? পার্সোনিফিকেশান ইজ দ্য অ্যাট্রিবিউশন অফ হিউম্যান ট্রেটস অ্যান্ড কোয়ালিটিজ টু ইনঅ্যানিমেট থিং। অর্থাৎ পার্সোনিফিকেশান হচ্ছে এমন একটা ফিগার অফ স্পিচ যেখানে কি করা হয়, যখন একটা অপ্রাণীবাচক বস্তুর ওপর আমরা প্রাণীবাচক বস্তুর কিছু গুণ বা সত্তাকে চাপিয়ে দিই, সেটাকে আমরা বলি পার্সোনিফিকেশান। যেমন হাঁটাটা কার গুণ? হাঁটাটা হচ্ছে ব্যক্তির গুণ, পার্সনের গুণ, মানুষের গুণ, যেটা কার উপর চাপিয়ে দেওয়া হলো? বাতাসের উপর চাপিয়ে দেওয়া হলো। বলাটা কার গুণ? বলাটা হচ্ছে একটা ব্যক্তির গুণ, পার্সনের গুণ, সেটা কার উপর চাপিয়ে দেওয়া হলো? বাতাসের উপর চাপিয়ে দেওয়া হলো। বাতাস কি? বাতাস হচ্ছে একটা ইনঅ্যানিমেট থিং, অপ্রাণীবাচক বস্তু। তাহলে পার্সোনিফিকেশান ইজ দ্য অ্যাট্রিবিউশন অফ হিউম্যান ট্রেটস অ্যান্ড কোয়ালিটিজ টু ইনঅ্যানিমেট থিং। যখন অপ্রাণীবাচক বস্তুর ওপর ব্যক্তির সত্তাকে চাপিয়ে দেওয়া হবে, সেটাকে আমরা বলবো পার্সোনিফিকেশান বা ব্যক্তির সত্তা আরোপ। আরোপ মানে কি? চাপিয়ে দেওয়া। সাপোর্ট একটা চেয়ার আছে আমার সামনে, চেয়ারটা কি? একটা অপ্রাণীবাচক বস্তু। তাহলে আমি হঠাৎ করে বললাম যে চেয়ারটা কথা বলছে, তাহলে কি করা হয়েছে? চেয়ারটাকে কি করা হয়েছে? ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে বা পার্সোনিফাই করা হয়েছে। কীভাবে করা হয়েছে?
একটা মানুষ বা একটি ব্যক্তির গুণ কি কথা বলা, যেটা কার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, চেয়ারের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে চেয়ারকে আমরা কি করলাম, পার্সনিফাই করলাম। যেমনটা এই কবিতায় বাতাসকে পার্সনিফাই করা হয়েছে, অর্থাৎ বাতাসের উপর ব্যক্তি সত্তা আরোপ করা হয়েছে। ওকে, তারপর কি বলছে দেখো, ইট সেড আনটু দ্য ফরেস্ট, ইট সেড এটা বললো আনটু দ্য ফরেস্ট, অর্থাৎ জঙ্গলকে বললো। তাহলে কে বললো, এই বাতাস কাকে বললো, জঙ্গলকে গিয়ে সে বললো, কি বললো, সাউট, অর্থাৎ তোমরা চিৎকার করো। সাউট মানে কি, চিৎকার করো। হ্যাং অল ইউর লিফি ব্যানার্স আউট, হ্যাং আউট বলছে, হ্যাং আউট মানে কি, মেলে ধরা, বলছে হ্যাং অল ইউর লিফি ব্যানার্স আউট। এটাকে আমি আলাদা করে দিচ্ছি, দেখো, হ্যাং আউট অল ইউর লিফি ব্যানার্স মানে কি, হ্যাং আউট মানে মেলে ধরো, অল ইউর তোমাদের সমস্ত, লিফি মানে পত্রযুক্ত, ব্যানার্স মানে ওই শাখা প্রশাখাগুলোকে কী করো, মেলে ধরো। তাহলে কে বলছে, বাতাস বলছে, কারণ বাতাসকে কী করা হয়েছে, বাতাসের উপর ব্যক্তি সত্তা আরোপ করা হয়েছে। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, ইট টাচ দ্য উড বার্ডস ফোল্ডেড উইংস, ইট টাচ এরা স্পর্শ করেছিল, দ্য উড বার্ডস মানে কি বনের পাখিদের, ফোল্ডেড মানে কুঞ্চিত বা ভাঁজ করা, উইং মানে কি ডানাগুলোকে, অ্যান্ড সেড বলেছিল, ও বার্ড ও পাখি, অ্যাওয়েক জেগে ওঠো, অ্যান্ড সিং অর্থাৎ তোমরা তোমাদের কুজন বা গান শুরু করো। তাহলে কে বলছে, ইট বলতে কার কথা বলা হয়েছে, বাতাসের কথা বলা হয়েছে। ইট টাচ দ্য উড বার্ডস ফোল্ডেড উইংস অর্থাৎ এটা ভাঁজ করা যে ডানা, উড বার্ডস মানে কি বনের পাখিদের যে ফোল্ডেড উইংস মানে ভাঁজ করা ডানা, সেগুলোকে স্পর্শ করেছিল। অ্যান্ড সেড বলেছিল, ও বার্ড ও পাখি, অ্যাওয়েক জেগে ওঠো, অ্যান্ড সিং গান শুরু করো। অ্যান্ড ওভার দ্য ফ্রামস এটা যখন যাচ্ছিল, ওভার দ্য ফ্রামস মানে কি, এটা হচ্ছে ওভার, উচ্চারণটা কী হবে, এটা ও অ্যাপোস্ট্রফি ইয়ার মানে ওভার দ্য ফ্রামস, অর্থাৎ এটা যখন গোলাঘরের উপর দিয়ে যাচ্ছিল, কোনটা, বাতাসটা, তখন সে গোলাঘরের মধ্যে কী থাকে, গোলাঘরের মধ্যে কী থাকে, মোরগ থাকে। ফার্ম হাউসের মধ্যে কী থাকে, তোমার মোরগ থাকে। সেই মোরগকে বলেছিল চ্যান্টিক্লিয়ার, ও মোরগ, ও চ্যান্টিক্লিয়ার মানে কি, ও মোরগ। কি বলছে, ইয়োর ক্ল্যারিয়ন ব্লো অর্থাৎ তোমার তুর্য ধ্বনি বাজাও। ইয়োর ক্ল্যারিয়ন মানে কি, ক্ল্যারিয়ন মানে হচ্ছে, ক্ল্যারিয়ন এক প্রকারের যন্ত্র যেখান থেকে কী হয়, একটা তীক্ষ্ণ আওয়াজ বেরিয়ে আসে। ইয়োর ক্ল্যারিয়ন ব্লো তোমাদের তুর্য শব্দ বাজাও, দ্য ডে ইজ নিয়ার, কেন, কারণ দিনটা কি খুব কাছে। ওকে, তাহলে ওভার দ্য ফ্রাম যখন এটা বাতাসটা যখন ওই গোলাঘরের উপর দিয়ে যাচ্ছিল, তখন সে চ্যান্টিক্লিয়ার অর্থাৎ মোরগকে বলেছিল, ইয়োর ক্ল্যারিয়ন ব্লো তোমার সেই তুর্য শব্দ বাজাও। কেন তুমি বাজাবে, বিকজ দ্য ডে ইজ নিয়ার, সব ক্ষেত্রে একটাই কারণ, যে দিন কাছে চলে এসেছে। দ্য নাইট গো অন, দ্য ডে কেম অন, অর্থাৎ রাত্রি চলে যাচ্ছে বা চলে গেছে, দ্য ডে কেম অন, দিন আসতে চলেছে। অর্থাৎ তুমি তোমার তুর্য শব্দের দ্বারা সবাইকে জানিয়ে দাও যে সকাল হতে আর দেরি নেই, ভোর হতে আর দেরি নেই। তো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি যে চ্যান্টিক্লিয়ার জিনিসটা কি। দেখো, তোমরা দেখো, এখানে বলেছে চ্যান্টিক্লিয়ারের ছবি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে চ্যান্টিক্লিয়ার, আমরা দেখতে পাই আমাদের গ্রাম বাংলায়, যাকে আমরা বলি মোরগ। ঠিক আছে, তাহলে কি বলেছে দেখো, ইন মেডিয়েভেল ইংলিশ অর্থাৎ মধ্যযুগীয় ইংলিশে, স্পেশালি ইন ফেয়ারি টেলস, চ্যান্টিক্লিয়ার ইউজ টু মিন এ ডোমেস্টিক কক অর এ রুস্টার হুইচ ক্রোচ ইন দ্য মর্নিং অ্যাজ এ herald. Chanticleer is the central character in English poet Geoffrey Chaucer, the non-priest tale, দ্য ক্যান্টারবেরি টেলস। তাহলে কি বলছে, বাংলাটা একবারে পরিষ্কারভাবে দেখো, দেখতে পাচ্ছ তোমরা, যে মধ্যযুগীয় ইংরেজিতে বিশেষত রূপকথার গল্পে চ্যান্টিক্লিয়ার বলতে গৃহপালিত মোরগ যারা সকালবেলা ডাকের মধ্য দিয়ে দিন ঘোষণা করে তাদের বোঝানো হয়। ইংরেজি কবি জিওফ্রে চসারের দ্য নন-প্রিস্ট টেল কাব্যের চ্যান্টিক্লিয়ার মূল চরিত্রটি। ঠিক আছে, তাহলে চ্যান্টিক্লিয়ার ছিল ওই জিওফ্রে চসারের মূল যে চরিত্র নন-প্রিস্ট টেলে। ওকে, তো চ্যান্টিক্লিয়ার বলতে কাকে বলা হয়েছে, মোরগকে বলা হয়েছে। এরপরে একটা শব্দ ছিল, তোমরা দেখতে পেয়েছো, দেখো সেই শব্দটা কি, সেই শব্দটা ছিল ক্ল্যারিয়ন। তোমরা দেখতে পাচ্ছ যে ক্ল্যারিয়ন, তো ক্ল্যারিয়নটা কি সেটাও আমরা জেনে নেব এক্ষুনি। দেখো ক্ল্যারিয়ন কি, যে ক্ল্যারিয়ন ইজ দ্য কমন নেম ফর ব্রাস trumpet, a musical instrument. It makes a loud clear sound and in the Middle Ages used as a war instrument to warn soldier. Clarion call means an appeal or an urgent call to action. The poet has described the cock crowing in the morning as a clarion call urging পিপুল টু ওয়েক আপ। তাহলে কী বলছে, ক্ল্যারিয়ন পিতলের তৈরি এক ধরনের শিঙা জাতীয় বাদ্যযন্ত্রের নাম। এটির থেকে উচ্চগ্রামের স্পষ্ট শব্দ বের হয় এবং মধ্যযুগে সৈনিকদের সতর্ক করতে এটি ব্যবহার করা হতো। ক্ল্যারিয়ন কলের অর্থ কোনো কাজ সম্পন্ন করার জন্য জরুরি আহ্বান। কবি এখানে মোরগের ডাককে
সকালবেলা জেগে ওঠার স্পষ্ট আহ্বান বলে বর্ণনা করেছেন। তো আমরা জেনে নিলাম ক্ল্যারিয়নটাও, এবং ক্ল্যারিয়নের দেখো ছবিতে দেওয়া আছে, এটা একটা একবারের ইনস্ট্রুমেন্ট, এখান থেকে একটা তুর্য বা তীক্ষ্ণ আওয়াজ বের হয়, ঠিক আছে, যেটা হচ্ছে আগেকার দিনে কী করা হতো, যখন কোনো অতি প্রয়োজনীয় এমার্জেন্সি হয়তো যুদ্ধ লেগে যাবে, সেই মুহূর্তেই ক্ল্যারিয়নের শব্দ বাজিয়ে দেওয়া হতো। ঠিক আছে, চলে যাবো আমরা পরবর্তী অংশে। দেখো ইট হুইসপার্ট এটা বলে ফিস করে বলেছিল। হুইসপার্ট মানে কি, ফিস করে বলা। অর্থাৎ আমরা কোনো সময় কি করি, যে হয়তো কারো পাশের একজন সম্পর্কে কথা বলছি, সে হয়তো আমাদের থেকে একটু দূরে অবস্থান করছে, তাহলে সে যাতে না শুনতে পায় তখন আমরা কি করি, হুইসপার্ট মানে কি ফিস করে বলি, যাতে কিনা তার কানে না যায়। তাহলে কি বলছে, ইট হুইসপার্ট এটা ফিস করে বলেছিল, বা সে সামথিং ইন এ লো ভয়েস, কোনো কিছুকে খুব ক্ষীণভাবে বলা। ইট হুইসপার্ট এটা ফিস করে বলেছিল টু দ্য ফিল্ডস অফ কর্ন। কাকে বলেছিল, শস্যক্ষেত্রকে বলেছিল। তাহলে কে বলেছিল, ওয়াইন্ড বলেছিল, বাতাস বলেছিল। কাকে বলেছিল, শস্যক্ষেত্রকে বলেছিল। বো ডাউন অর্থাৎ তোমরা মাথা নত করো, বো ডাউন মানে তোমরা মাথা নত করো। হেল দ্য কামিং মর্ন, এবং তোমরা কি করো, স্বাগত জানাও। তোমরা কাকে স্বাগত জানাবে, দ্য কামিং মর্ন মানে কি আগত সকালকে। তাহলে কি বলছে, শস্য ভরা মাঠে সে ফিস করে কে বললো যে তোমরা নত হও। অ্যান্ড কি বলছে যে হেল দ্য কামিং মর্ন, হেল মানে কি বরণ করো, কামিং মর্ন মানে কি কামিং মর্নিং অর্থাৎ আসন্ন সকালকে তোমরা কি করো, বরণ করো। তারপরে কি বলেছে দেখো, ইট শাউট থ্রু দ্য বেলফ্লাই টাওয়ার মানে কি ঘন্টা ঘরের মধ্যে সে চিৎকার করে বলল। ইট শাউট এটা চিৎকার করে বলল, থ্রু দ্য বেলফ্লাই টাওয়ার ঘন্টা ঘরের মধ্যে, অ্যাওয়েক জেগে ওঠো, ও বেল ও ঘন্টা, প্রোক্লেম দ্য আওয়ার অর্থাৎ সময়ের সূচনা করো। তাহলে ইট শাউট এটা চিৎকার করে বলল, থ্রু দ্য বেলফ্লাই টাওয়ার অর্থাৎ বেলফ্লাই টাওয়ারকে, অর্থাৎ যে ঘন্টাঘরের মধ্যে সে চিৎকার করে বলল, অ্যাওয়েক জেগে ওঠো, ও বেল ও ঘন্টা তুমি জেগে ওঠো, অ্যান্ড প্রোক্লেম দ্য আওয়ার অর্থাৎ সকালের সূচনা ঘটাও। তারপরে কি বলেছে দেখো, ইট ক্রসড এটা অতিক্রম করছিল দ্য চার্চইয়ার্ড মানে কি যেখানে কোনো ব্যক্তিকে কবর দেওয়া হয়, সেই কবরস্থ স্থানকে আমরা বলবো চার্চইয়ার্ড। তাহলে ইট কস্ট এটা অতিক্রম করছিল দ্য চার্চইয়ার্ড মানে গির্জাকে, উইথ এ সাই একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে। অ্যান্ড সেড বলেছিল, নট ইয়েট ইন কোয়াইট লাই বলছে, নট ইয়েট এখনও সঠিক সময় আসেনি, এখনও হয়নি সময়, ঠিক আছে, ইন কোয়াইট লাই তোমরা সবাই শান্তিতে ঘুমো। তাহলে দেখো কবিতাতে তোমরা দেখতে পাচ্ছ যে একটা বাতাস একটা সমুদ্র থেকে উৎপত্তি লাভ করার পর কী করছে, সে বিভিন্ন জিনিসকে কাছে যাচ্ছে, বিভিন্ন উপাদানের কাছে যাচ্ছে এবং সবাইকে বলছে যে দিন খুব কাছে, তোমরা জেগে ওঠো। কিন্তু একেবারে কবিতার শেষ লাইনে কিন্তু তার বিপরীত ভাবনা প্রকাশিত হয়েছে। দেখো যে এটা যখন একটা গির্জার কাছ দিয়ে অতিক্রম করছিল, তখন সে কী করছিল যেন দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছিল। অ্যান্ড সেট বলেছিল, নট ইয়েট এখনও হয়নি, ইন কোয়াইট লাই তোমরা সবাই শান্তিতে ঘুমাও। অর্থাৎ বাতাসের পক্ষে সবাইকে জাগানো সম্ভব হলেও গির্জার মধ্যে বা কবরস্থ স্থানের মধ্যে যে মৃত ব্যক্তিটি ঘুমিয়ে আছে তাকে জাগানোর ক্ষমতা নেই। অর্থাৎ এই দু লাইন কী হয়েছে, অন্য যে কবিতার লাইনগুলো রয়েছে সেখানের থেকে কিন্তু এখানে বিপরীত একটা মত প্রকাশিত হয়েছে। অর্থাৎ যে ক্ষমতাটা কার মধ্যে নেই, বাতাসের মধ্যে নেই, ওই জন্য সে পারবে না বলে সে তাদের ব্যথায় সমবেতিত হয়েছে। কাদের ব্যথায় সমবেতি হয়েছে, যে সমস্ত মানুষরা ওই গির্জার মধ্যে কবর দেওয়া ছিল, যাদেরকে চার্চইয়ার্ড ওই কবরস্থলে দ্বারা কবর দেওয়া হয়েছিল, তাদের ব্যথায় সমবেতি হয়ে সে বলছে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে এবং বলছে যে তোমাদের এখনও জেগে ওঠার সঠিক সময় হয়নি। ঠিক আছে বন্ধুরা, এবং এখানে তোমরা একটা জিনিস ছিল যে তোমরা লক্ষ্য করো যে এখানে ছিল যে বেলফ্লাই টাওয়ার কি, এখানে দেখো আমি বর্ণনা করে দিচ্ছি বেলফ্লাই টাওয়ারটা কি, তোমরা লক্ষ্য করো প্রত্যেকে। বলছে দ্য বেলফ্লাই ইজ এ স্ট্রাকচার ইনক্লুডিং বেলস ফর রিঙ্গিং অ্যাজ পার্ট অফ দ্য চার্চ। ইট ক্যান বি দ্য পার্ট স্টিল অর আদার স্ট্রাকচার ইন হুইচ এ বেল ইজ হাং। চার্চের অঙ্গ হিসেবে ঘণ্টা রাখার জন্য যে কাঠামো নির্মিত হয় সেটিকে বেলফ্লাই বলা হয়। এটি গির্জার চূড়ায় বা অন্য কোনো অংশ হতে পারে যেটিতে ঘণ্টাটি ঝোলানো থাকে। তো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম এই ডেবেক কবিতাটি। যদি তোমাদের অসুবিধা হয় তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। তো তোমাদের কাছে আমি কবিতাটিকে একটি ছবির সাহায্যে দেখাচ্ছি, তোমাদের যেটা বুঝতে খুবই সুবিধা হবে। তোমরা এখন ছবিটা লক্ষ্য করো। দেখো তোমরা লক্ষ্য করো
যে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে একটা সমুদ্র দেখানো আছে, তাহলে কবিতার সঙ্গে আমরা দেখবো যে একটা বাতাস কোথা থেকে উৎপত্তি লাভ করেছিল। ধরো সমুদ্র থেকে একটা বাতাস উৎপত্তি লাভ করছে এবং সে উৎপত্তি লাভ করার সঙ্গে সঙ্গে তার সামনে কি দেখতে পাচ্ছে, কুয়াশাকে দেখতে পাচ্ছে, এবং কুয়াশাকে দেখার সঙ্গে সঙ্গে কি বলছে, ও মিস্ট ও কুয়াশা মেক রুম ফর মি, অর্থাৎ তুমি আমার জন্য কুয়াশা ভাই আমার জন্যে বা আমার বয়ে যাওয়ার জন্য জায়গা তৈরি করে দেবে। তাহলে কাকে বললো, বা আমার জন্য জায়গা তৈরি করে দাও। তাহলে কুয়াশা তার কথা শুনে তার জন্য জায়গা তৈরি করে দিল। সে যখন কিছুটা এগিয়ে গেল তখন কাকে দেখতে পেলো, ইট হেল দ্য শিপস, সে জাহাজগুলোকে দেখলো এবং দেখতে পেয়ে কী করলো, তাদেরকে স্বাগত জানালো বা তাদেরকে সম্ভাষণ করলো, ঠিক আছে। এবং তাদেরকে সম্ভাষণ করার পর কি করলো, সে ক্রাইট সেল অন ইয়া ম্যারিনার্স, এবং জাহাজের যে নাবিক ছিল তাদেরকে চিৎকার করে বলল যে তোমরা তোমাদের যাত্রা শুরু করো। কেন যাত্রা শুরু করবে, বিকজ দ্য নাইট ইজ গন দ্য ডে কেম অন, অর্থাৎ রাত্রি চলে গেছে দিনের সূচনা ঘটছে। তাহলে স্টেপ বাই স্টেপ দেখো, বাতাসটা উৎপত্তি লাভ করলো, উৎপত্তি লাভ করার পর সে কাকে দেখতে পেলো, কুয়াশাকে দেখতে পেলো, ঠিক আছে। তাহলে উৎপত্তি লাভ করলো, উৎপত্তি লাভ করার পর কুয়াশাকে দেখতে পেলো, কুয়াশা তাকে জায়গা তৈরি করে দিতে সে কিছুটা প্রবাহিত হয়ে যাওয়ার পর কাকে দেখতে পেলো, জাহাজকে দেখতে পেলো, এবং সে জাহাজকে সম্ভাষণ জানালো এবং সঙ্গে সঙ্গে জাহাজের নাবিকদেরকে বললো যে তোমরা ওই জাহাজ নিয়ে যাত্রা শুরু করো। কেন, কারণ দিনের সূচনা খুব মানে রাত চলে গেছে, দিনটা আসতে চলেছি। তো এরকম আমরা দেখতে পেলাম। তারপর কি করলো, এতের পরে কি থাকে, সমুদ্র শেষ হয়ে যাওয়ার পরে কী থাকে, ভূমিভাগ, সেই বাতাসটা কী করলো, দূরবর্তী ভূমিভাগের দিকে কী করলো, দ্রুততার সঙ্গে চলে গেল এবং চিৎকার করে বলল, সবাইকে বলতে থাকলো, ক্রাইং, চিৎকার করে বললো, ইট ইজ দ্য ডে, অর্থাৎ তোমরা সবাই জেগে ওঠো কারণ দিন চলে এসেছি। তারপর সে কাকে বললো, ইট সেড আন টু দ্য ফরেস্ট, তারপর তোমরা যে দেখতে পাচ্ছ প্রত্যেকে জঙ্গলকে বললো। কি বললো জঙ্গলকে, ছবির সাহায্যে বুঝবে। কি বললো, যে হ্যাং অল ইউর লিফি ব্যানার্স আউট, তোমাদের যে পত্রযুক্ত শাখা পোশাকগুলো আছে সেগুলোকে তোমরা মেলে ধরো, অর্থাৎ তোমরা রাতে কি করেছিলে, সেগুলোকে কুঞ্চিত করে দিয়েছিলে, সেগুলোকে মেলে ধরো। তারপরে কার কাছকে চলে গেল, পাখির কাছকে চলে গেল, বা উডবার্ডস ফোল্ডেড উইংসকে স্পর্শ করলো এবং সেই উডবার্ডস ফোল্ডেড উইংসকে স্পর্শ করে পাখিকে কী বললো, যে তোমরা তোমাদের কুঞ্চিত বা ভাঁজ করা শাখা ডানাগুলোকে কী করো, মেলে ধরো এবং তোমরা জেগে ওঠো এবং গান শুরু করো। তারপর সে কোথায় চলে গেল, দেখো রাস্তাটা, সে যখন একটা গোলাঘরের উপর দিয়ে যাচ্ছিল, সেই গোলাঘরের উপর দিয়ে যাওয়ার সময় সেই গোলাঘরের মধ্যে কে ছিল, চ্যান্টিক্লেয়ার ছিল। সেই চ্যান্টিক্লেয়ারকে কি বললো, যে হো চ্যান্টিক্লেয়ার, তুমি তোমার যে তুর্য শব্দ, অর্থাৎ তোমার যে তীক্ষ্ণ শব্দ সেটা বাজিয়ে দাও। তোমার তীক্ষ্ণ শব্দের দ্বারা কী হবে, সবাই জেগে উঠবে এবং সবাই বুঝতে পারবে কি, যে দিন খুব কাছে, দ্য ডে ইজ নিয়ার। তাহলে এটা বললো। তারপর সে কার কাছকে চলে গেল, দেখো ফিল্ডস অফ কর্ন, শস্যক্ষেত্রের কাছকে চলে গেল। তোমরা প্রবাহটা দেখো কোথা থেকে শুরু হয়েছে। তাহলে শস্যক্ষেত্রের কাছে যে কি বললো, শস্যক্ষেত্রকে ফিস করে বললো। কেমনভাবে বললো, ইচ হুইসপার টু দ্য ফিল্ডস অফ কর্ন, ফিস করে বললো। কি বললো, যে বো ডাউন, তোমরা সবাই মাথা নত করো। কিসের জন্য, অ্যান্ড হেল, বরণ করার জন্য, দ্য কামিং মর্ন, অর্থাৎ সকালবেলাটাকে স্বাগত জানানোর জন্য বা বরণ করার জন্য, বা সকালবেলা যে সূর্যের যে আলোটা আসবে সেটাকে আশীর্বাদ স্বরূপ গ্রহণ করার জন্য তোমরা সবাই মাথা নত করো। তাহলে ওখানে ওই ব্যাপারটা হলো। তারপর সে কোথায় চলে গেল, একেবারে কোথায় চলে গেল, দেখো বেলফ্রাই টাওয়ারের কাছে চলে গেল, ঠিক আছে। ইট সাউথ থ্রু দ্য বেলফ্রাই টাওয়ার অ্যাওয়ে গো বেল, এবং বেলফ্রাই টাওয়ারে যে ঘন্টা বাঁধা ছিল তাকে বলছে যে তুমি কি করো, ও বেল অ্যাওয়েক, তুমি জেগে ওঠো, ও বেল প্রোক্লেম দ্য আওয়ার, অর্থাৎ তুমি জেগে ওঠো, ঘন্টাকে বললো এবং সময়ের তুমি সূচনা করো। তাহলে এতটা পর্যন্ত সব ঠিকঠাক ছিল, অর্থাৎ সবাইকেই জাগিয়ে দিয়েছিল বাতাস। কিন্তু সে যখন বেলফ্রাই টাওয়ার অতিক্রম করে যখন কোথায় চলে গেল, চার্চইয়ার্ড, অর্থাৎ যেখানে কবর দেওয়া হয়, কবরস্থলে চলে গেল, সেখানে যে সে কী করলো, ইট ক্রস দ্য চার্চইয়ার্ড উইথ এ সাই, সে সেই চার্চইয়ার্ড বা কবরস্থানটাকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কী করলো, অতিক্রম করলো। কেন, কারণ চার্চইয়ার্ডের মধ্যে বা কবরস্থ স্থানের মধ্যে সমস্ত মৃত ব্যক্তিরা কী আছে, সাইতো আছি। তো সেই মৃত ব্যক্তিদের ব্যথার দ্বারা সমবেতী হলো বাতাস এবং সে বলল, নট ইয়েট ইন কোয়াইট লাই, অর্থাৎ এখনও তোমাদের জেগে ওঠার সময় হয়নি, তোমরা ইন কোয়াইট লাই, তোমরা শান্তিতে ঘুমাও। তাহলে কবিতার এখানে একটা টোন চেঞ্জ হয়ে গেল, ইট কস দ্য চার্চইয়ার্ড উইথ সাই অ্যান্ড সেড নট ইয়েট ইন কোয়াইট লাই, অর্থাৎ এখানে এই দুই লাইনে যেন টোন চেঞ্জ হয়ে গেল। তো আমরা এটাই লক্ষ্য করলাম। তোমরা যদি এই ছবিটা দেখো তাহলে অবশ্যই তোমরা কবিতাটি বুঝতে পারবে, ঠিক আছে। তো যদি এরপরেও যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে যেন না জানাতে ভুলো। তো এর একটু নোটটা লক্ষ্য করো, নোটটা আলোচনা করা হয়নি। দেখো নোটে কী রয়েছে, দেখো ল্যান্ডওয়ার্ড মানে ইন দ্য ডিরেকশান অফ ল্যান্ড, ঠিক আছে। তারপর দেখো ও অ্যাপোস্ট্রফি আর, এটাকে বলে ওভার, এই যে শর্ট ফর্ম অফ ওভার, পোয়েটিক্যাল ইউজ, এটা পোয়েটে ব্যবহার করা হয়, পোয়েমে এরকম ব্যবহার করা হয়। তারপর চ্যান্টিক্লেয়ার মানে রুস্টার, এটা পরীক্ষায় প্রশ্ন পড়ে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড চ্যান্টিক্লেয়ার, তাহলে এখানে কী হবে, রুস্টার, ঠিক আছে। আর বেলফ্রাই টাওয়ার মানে কি, বেলফ্রাই টাওয়ার হচ্ছে দ্য টাওয়ার দ্যাট কন্টেন্স দ্য চার্চ
বেল, এটা হচ্ছে বেলফ্রাই টাওয়ার। তো এগুলোও আলোচনা করে দিলাম এবং সেই সঙ্গে এই কবিতায় একটা জিনিস আলোচনা করা হয়েছে যেটা হচ্ছে পার্সোনিফিকেশান। তাহলে পার্সোনিফিকেশানটা আরও একবার বলে দিচ্ছি। পার্সোনিফিকেশান ইজ দ্য অ্যাট্রিবিউশন অফ হিউম্যান ট্রেটস অ্যান্ড কোয়ালিটিজ টু ইনঅ্যানিমেট থিং। অর্থাৎ যখন কোনো প্রাণীবাচক বা ব্যক্তির সত্তা বা গুণকে আমরা কোনো একটা অপ্রাণীবাচক বস্তুর ওপর চাপিয়ে দেব, সেটাই হচ্ছে ব্যক্তিসত্তা আরোপ। দেখো আমার ট্রামের মধ্যেই উত্তর আছে, ব্যক্তি সত্তা আরোপ, অর্থাৎ ব্যক্তির গুণকে যখন চাপিয়ে দেবো। তাহলে এই কবিতায় আমরা কাকে পার্সোনিফাই করা হয়েছে দেখেছি, এখানে পার্সোনিফাই করা হয়েছে উইন্ডকে। কাকে পার্সোনিফাই করা হয়েছে? উইন্ডকে, অর্থাৎ বাতাসকে। কীভাবে পার্সোনিফাই করা হয়েছে? মানুষের গুণ কি করা? বার্তা বয়ে নিয়ে যাওয়া, বা মানুষের গুণ কি চলে যাওয়া, মানে চলা বা এগিয়ে যাওয়া, তাহলে বা কথা বলা। তাহলে এই গুণগুলো কার উপর চাপিয়ে দেওয়া হয়েছে? বাতাসের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বাতাস উৎপত্তি লাভ করলো, সে এগিয়ে গেল, মানে সে কিছুটা চলে গেল, ঠিক আছে। তারপর কি করলো? সে একে বললো, তাকে বললো, অর্থাৎ পরপর জিনিসকে বলছে না, কখনো সে মিস্টকে বলছে, কখনো সে শিবকে বলছে, কখনো সে নাবিকদেরকে বলছে। তাহলে এই বলা গুণটা কার গুণ? মানুষের গুণ বা ব্যক্তির গুণ। তাহলে এই গুণটাকে কার উপর আমরা চাপিয়ে দিলাম? বাতাসের উপর চাপিয়ে দিলাম। তাহলে এটাই হচ্ছে পার্সোনিফিকেশন বা ব্যক্তিসত্তা আরোপ, যেটা আমরা এই কবিতায় লক্ষ্য করব। এবং সেই সঙ্গে যেগুলো পরীক্ষায় প্রশ্ন পড়ে, এটা একটা লিরিক্যাল পোয়েম এবং এখানে কি করা হয়েছে? রিদুমিং কাবলেটের ইউজ করা হয়েছে। রিদুমিং কাবলেটটা তোমরা লক্ষ্য করো, দেখো ছান্দিক কাবলেটটা দেখো, তোমরা লক্ষ্য করো, দেখো প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইনের মিল থাকবে, তৃতীয়র সঙ্গে চতুর্থর। দেখো এ উইন্ড কেম আপ আউট অফ দ্য সি, সি আর এখানে দেখো মি, দেখো সি আর মি হয়েছে, তাহলে এটা হচ্ছে মিল। দ্বিতীয় দেখো কাবলেটে ইট হেল দ্য শিপ অ্যান্ড ক্রাইড সেল অন আর এখানে গন, এটা মিল রয়েছে। তারপরে দেখো ল্যান্ড ওয়ার অ্যাওয়ে থেকে ডে, যে ওয়াই মিল আছে। তারপরে দেখো কি বলেছে, তারপরে বলেছে তোমার সাউট থেকে আউট, এই যে দেখতে পাচ্ছ তোমরা সাউট আউট, এই যে দেখো সাউট, সবাই লক্ষ্য করো, সাউট আর আউট। তারপরে দেখো উইং সিং, এই যে এনজি আছে, চ্যান্টিক্লেয়ার নিয়ার, কর্ন মর্ন, টাওয়ার আওয়ার, সাই লাই। তাহলে এই যে প্রত্যেকটা যে একটা লাইনের সঙ্গে পরের লাইনের মিন, এটাকে আমরা কি বলি? ছান্দিক কাবলেট, ঠিক আছে। তাহলে এখানে কটা কাবলেট রয়েছে যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে? 18টা লাইন মানে কি 9 কাবলেট রয়েছে। কটা কাবলেট রয়েছে? 9টা কাবলেট রয়েছে। তো এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে আমার তৈরি করা ভিডিওগুলো সবার আগে তোমাদের সামনে পৌঁছে যায়।